হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আমি আজকের ভিডিওটা বানাচ্ছি মূলত ক্লাস 12-এর যে শিক্ষণ চ্যাপ্টার, যে ফার্স্ট চ্যাপ্টার আছে যে শিক্ষণ, সেই শিক্ষণ চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং একটা টপিক, গ্যাগনি। এর আগে হয়তো তোমরা আমার গ্যাগনির শিক্ষণ সম্পর্কে একটা ভিডিও দেখেছো। সেখানে কিন্তু আমি খুব ছোট্ট করে শিক্ষণের যে সেই স্তরগুলো বলেছে, সেই স্তরগুলোকে একটা সাধারণ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম যে ওই স্তরটা আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি একটা উদাহরণের দরুন। এবং আজকের ভিডিওটাতে আমি এই যে স্তরগুলোর সেটা ডেসক্রিপটিভলি আলোচনা করব, অর্থাৎ বিস্তারিতভাবে যে আলোচনাটা থাকে সেটা কিন্তু আজকের টপিকের মধ্যে আমি রেখেছি। তো দেখো, আজকের যে গ্যাগনের বিষয়টা আমি বলছি, আগের ক্লাসেও বলেছি যে গ্যাগন শিখন সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দিয়েছেন এবং এটা খুব এফেক্টিভ। এই যে শিখনের বিষয়টা জানার জন্য এই গ্যাগনের ধারণাটা কিন্তু সত্যিই খুবই উপকারে আসে মানুষের মধ্যে। তো দেখো, গ্যাগনের যে 8টা স্তরের কথা বলেছিল তার মধ্যে সর্বোচ্চ প্রথম পর্যায়, যেটা সব থেকে প্রথমে যেটা ছিল, সেটা হচ্ছে তোমার সংকেত শিখন, অর্থাৎ স্টিমুলাস অ্যান্ড অর্থাৎ সিগন্যাল লার্নিং। ঠিক আছে, তাহলে গ্যাগনের প্রথম পর্যায়, শিখনের যে প্রথম পর্যায়টা ছিল সেটা হলো কি তোমার সংকেত শিখন, অর্থাৎ সিগন্যাল লার্নিং। এই সংকেত শিখনের মধ্যে কি রয়েছে দেখো, যে সব থেকে সরল প্রকৃতির শিখন কিন্তু এই সংকেত শিখন। এখানে কিন্তু একটা এমসিকিউ বা এসিকিউ লুকিয়ে আছে বলতে পারো, যে সংকেত শিখন যেটা, সেটা কিন্তু সব থেকে সরল প্রকৃতির শিখন। কেন সরল প্রকৃতির শিখন, সেটা আমি যখন আরও বিস্তারিত আলোচনায় আসছি তখন বুঝতে পারবে যে কেন এটি সব থেকে সরল পর্যায়ের শিখন। এটিকে সর্বপ্রথম বর্ণনা করেন আচরণবাদী মনোবিদ প্যাভলভ। এই যে সংকেত শিখন, এটা কিন্তু সর্বপ্রথম কে আলোচনা করেছিল, কার ধারণা? এটা প্যাভলভের ধারণা। প্যাভলভ, আমরা এখনো যদিও ওই টপিকে আসিনি, প্যাভলভের টপিক আছে তোমাদের এই সিলেবাসের মধ্যে আছে, তোমরা পড়লে বুঝতে পারবে, ওটাও খুব ইন্টারেস্টিং। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্যাভলভেরটাও তুলে ধরবো বিষয়টা। তো এটি প্রকৃতপক্ষে ধ্রুপদী বা প্রাচীন অনুবর্তন বলতে পারো, যে প্যাভলভের যে থিওরিটা, ওটা কিন্তু প্রাচীন অনুবর্তন হিসেবেই আমরা জানি, অর্থাৎ সিগন্যাল লার্নিং, সংকেত শিখন। তো বহু পরীক্ষা নিরীক্ষার পর প্যাভলভ দেখলেন যে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি অন্য কোনো উদ্দীপক যুক্ত হয় এবং এটি যদি একাধিকবার হয়, অর্থাৎ একাধিকবার হয়, তাহলে স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যুক্ত বা গৌণ উদ্দীপক সেই একই প্রতিক্রিয়াই সৃষ্টি করবে। তো এই প্রক্রিয়াকে মূলত ধ্রুপদী বা প্রাচীন অনুবর্তন বলা হচ্ছে, যেটা গ্যাগনের শিখনের সর্বপ্রথম পর্যায়। যেমন কি বর্ণ, শব্দ, নামতা, এগুলো কিন্তু আমরা সংকেতের মাধ্যমেই ছোট বাচ্চাদের শিখিয়ে থাকি, বা আমরাও শিখেছি ছোটবেলায়, তাই না? তো এর জন্যই আমি বলছিলাম যে এটা সবথেকে সহজ, শিখনের সবথেকে সহজ স্তর। এই জন্যই বললাম যে তোমরা এটা আলোচনা সূত্রে ঠিক শেষে জানতে পারবে যে এটাকে কেন শিখনের সবথেকে সহজ পদ্ধতি বলা হয়। তো ছোট বাচ্চাদের কি করানো হয়, অয়জগর, অতে মানে অ যে অ্যালফাবেটটা বা বর্ণমালাটা, সেই অয়ের সিম্বলটাকে কি দেখানো হচ্ছে, অয়জগরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আয়ে আমের ছবি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? বা নামতাগুলো প্রত্যেকটা কিন্তু লেখা থাকে, কালারফুল বিষয় থাকে, ছোটদের যে বইগুলো থাকে দেখবে, ওগুলো কিন্তু প্রত্যেকটা সংকেতের মাধ্যমে শেখানো হয়, যাতে খুব সহজে এবং খুব দ্রুতই আনন্দের সঙ্গে শেখা যায়। তাহলে বোঝা গেছে যে সংকেত শিখনটা অ্যাকচুয়াল কি। এরপরে দেখো, দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার উদ্দীপক প্রতিক্রিয়ার শিখন। উদ্দীপক এবং প্রতিক্রিয়া, যে কোথাও থেকে কিছু শব্দ, সেটা হচ্ছে উদ্দীপক, এবং আমি সেটা বোঝার চেষ্টা করছি কিসের শব্দ, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তো
এখানে এটা প্রকৃতপক্ষে এক প্রকার উন্নত ধরনের শিখন বলতে পারো। এটি সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন নামে পরিচিত। এটাও একটা এমসিকিউ, যে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন গ্যাগনের শিখনের কোন পর্যায়কে বলা হয় বা ধরে নেওয়া হয়? দ্বিতীয় পর্যায়, অর্থাৎ উদ্দীপক বা প্রতিক্রিয়ার শিখন, এটাকে কিন্তু সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন নামে ধরে নেওয়া হয়। এটারও টপিক রয়েছে। এটা কার টপিক? স্কিনারের টপিক। সেটাতে আমরা এখনো আসিনি। এই স্কিনারেরও আমি ভিডিও আপলোড করে দেব। তারপর যেটা আসছে দেখো, যে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন হলো একটি শিখন প্রক্রিয়া যেখানে শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে বাঞ্ছিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই যে উদ্দীপক তো বিভিন্ন হতে পারে। ধরো পড়তে বসছো, কোথাও থেকে একটা খুব স্লোলি একটা গান শোনা যাচ্ছে, ধীর গতিতে একটা গান শোনা যাচ্ছে, সেই উদ্দীপকের প্রতি কিন্তু তুমি সাড়া দেবে না, ঠিক আছে, বা প্রতিক্রিয়া করবে না। যখনই দেখবে খুব লাউডলি হচ্ছে তখন কিন্তু তুমি প্রতিক্রিয়া করতে বাধ্য। তাহলে উদ্দীপকটা যেন খুব তীব্র হয় বা শক্তিদায়ী হয়। তো এছাড়াও রয়েছে দেখো প্রেষণা, কিন্তু এই যে উদ্দীপক প্রতিক্রিয়া, এটা কিন্তু পুরস্কারের ওপরও অনেকটাই ভিত্তি করে। প্রেষণা ও পুরস্কারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে। যেমন কি রয়েছে দেখো, পরিকল্পিত শিখন পদ্ধতি এবং আচরণ সংশোধন কৌশল, এই প্রত্যেকটা কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়া শিখনের মধ্যে আসছে। এরপরে যেটা রয়েছে দেখো, সেটা হলো তোমাদের শৃঙ্খলিত শিখন। শৃঙ্খলিত শিখন মানে কি? ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন, ধরো আমি উদাহরণ দিয়ে যদি বলি, কোনো একটা শিশুর খেলনা গাড়ি, কোনো বাই চান্স ওটা খুলে গেছে, প্রত্যেকটা পার্টস খুলে গেছে, ওই পার্টসগুলো কিন্তু জুড়ে জুড়েই সম্পূর্ণ একটা গাড়ি তৈরি হচ্ছে। সেরকমই দেখো, ধরো কেউ সাইকেল চালানো শিখবে, তো সে তো আর প্রথমে সাইকেলের ওপর উঠে বসে চালাতে পারে না। সে প্রথমে কি করে, সাইকেলটাকে আগে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপর আস্তে আস্তে প্যাডেল করার পর কিন্তু ধীরে ধীরে তার ব্যালেন্স ঠিকঠাক হলে সে কিন্তু সিটের উপর বসে চালাতে পারে। তো এটি অত্যন্ত উন্নত মানের শিখন। এই ধরনের শিখনে প্রাণী এক প্রকার দক্ষতা অর্জন করে, যার সাহায্যে সে দুই বা তার অধিক পূর্ব অর্জিত অভিজ্ঞতার প্রতি বন্ধনকে একটি সংযোজিত পর্যায়ক্রমে যুক্ত করতে পারে। অর্থাৎ বললাম যে সাইকেলের উদাহরণটা দিয়ে যেটা বললাম, এই প্রকার শিখনের দ্বারা অর্জিত জটিল চিন্তন কর্ম সমন্বয় কিন্তু সম্পন্ন হয়। দেখো সাইকেল চালানোটা কিন্তু যে জানে না তার জন্য কিন্তু মনে হবে খুব জটিল একটা প্রক্রিয়া, কিন্তু ধীরে ধীরে পর্যায়গুলো যখন অতিক্রম করবে তখন কিন্তু আর মনে হবে না যে এটা জটিল ছিল। তাহলে এটাও কিন্তু একটা উন্নত মানের শিখন পর্যায়। তারপরে 4 নম্বর যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে বাচনিক অর্থাৎ সংযোগ সাধনমূলক শিখন। এটিও এক ধরনের শৃঙ্খলিতকরণ বলতে পারো, যাতে বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ সাধন করা হয়। এখানে সংযোগ সাধনের উপাদানগুলি প্রকৃতগতভাবে বাচনিক। ভাষাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এই বাচনিক সংযোগ সাধনের মাধ্যমে শিখনটা গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন দেখো, এই যে বাচনিক সংযোগ সাধন, যেটা মানে একটা উদাহরণ সাহায্যে যদি আমি বলে থাকি, প্রথমে বর্ণমালাগুলো কিন্তু জুড়ে জুড়ে একটা ওয়ার্ড তৈরি হয় এবং এই ওয়ার্ডটার বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু সে সম্পূর্ণতা, সেই নামটার সম্পূর্ণতা পায়, তাই না? তো নামটার সম্পূর্ণতা পাচ্ছে কিভাবে? ধরো একটা ফল, বিশেষ ফল, সেটা কালারটা কি রয়েছে? সবুজ, খেতে টক, হ্যাঁ, পাকলে মিষ্টি হয়ে যাচ্ছে, এই যে তার বৈশিষ্ট্যগুলো, এর ভিত্তিতে কিন্তু ফলটার নাম আম হয়েছে। যখনই আমি এই বৈশিষ্ট্য, কোনো ফলের এই বৈশিষ্ট্য বলবো, তখনই কিন্তু যদি এই ফলের নাম কেউ জেনে থাকে তাহলে কিন্তু সে চট করে এর উত্তরটা আম বলে দিবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? বাচনিক সংযোগ সাধনমূলক শিখন। তারপরে রয়েছে দেখো বিনিশ্চয় শিখন, ঠিক আছে? এই প্রকার শিখনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সেই সকল সামর্থ্য বা দক্ষতা গড়ে তোলা হয় যার দ্বারা তারা একই ধরনের একগুচ্ছ উদ্দীপকের প্রতি যথোপযুক্ত অথচ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে পারে। এই ধরনের শিখনের প্রক্রিয়া অত্যন্ত জটিল। যেমন কি দেখো, বিনিশ্চয় শিখন অর্থাৎ কি?
যে একটি শিখন অপর একটি শিখনকে বাধা দিচ্ছে। ধরো পূর্বে আমি কোনো কবিতা শিখেছি, ঠিক আছে, কোনো কবিতা মুখস্থ করেছি, এবং পরেই যদি আমি আরও একটা কবিতা মুখস্থ করতে যাই, যখন সেটা রিভাইজ করি মনে মনে, তখন দেখবে পূর্বে শেখা কবিতাটার দুটো লাইন কিন্তু এর মধ্যে চলে আসছে, তাই না? এরকম হয়ে থাকে। তো এটা কি হয়, বাধা সৃষ্টি করে, অর্থাৎ বিনিশ্চয় ঘটায়। যখন এটা আমার সম্পূর্ণ অনুশীলনের দ্বারা পুরোটা আয়ত্তের মধ্যে আসবে, তখন কিন্তু সেটা পুরোপুরি শেখা হয়ে যাবে এবং পূর্বের যে বিষয়টা সেটা আর দ্বিতীয় বিষয়ের মধ্যে আসবে না। তারপরে দেখো ধারণা শিখন। এই ধারণা হলো কোনো একটি বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান, বিভিন্ন অভিজ্ঞতার বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই কিন্তু ধারণাগুলো আসে। যেমন কি, যে কোনো একটা ছোট্ট শিশুর অনেক কিছু অজানা থাকে, অনেক কিছুই বলাটা ভুল, প্রায় সব কিছুই অজানা থাকে। সে ধীরে ধীরে তার কৌতূহলের দরুন কিন্তু এই জানা বিষয়গুলোকে সম্পন্ন করে। কিভাবে করে? যে তার অনেক প্রশ্ন থাকে, দেখবে পরিবারের যে সদস্যের কাছে সে থাকছে, সেই সদস্যকে জিজ্ঞাসা করে যে ওটা কি রাস্তা দিয়ে যাচ্ছে, এটার নাম কি, ওটার নাম কি, এটা কি হয়, এটা কি করে, এরকম। তো এই ধারণা শিখনটা যখন তাকে ওই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বোঝানো হয়, তখনই কিন্তু বিষয়ের প্রতি তার ধারণার জন্ম হয়। যেমন একটা পশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরো পশুটার নাম হচ্ছে কুকুর। সে কিন্তু তার বাড়ির যে সদস্য আছে তাকে জিজ্ঞাসা করবে যে এটা কি যাচ্ছে রাস্তা দিয়ে। তখন তাকে তার যে গার্ডিয়ান রয়েছে সে বলল যে এটা কুকুর, দেখো এর দুটো কান আছে, চারটে পা আছে, একটি লেজ আছে, এটা হচ্ছে কুকুর। এবং আরও একটি প্রাণী যাচ্ছে যেটা হচ্ছে ছাগল। তো ছাগলকে দেখে সে জিজ্ঞাসা করলো এটা কি। তখন তার যে গার্ডিয়ান থাকলো সে আবার বলল যে এটা ছাগল, এরম এরম বৈশিষ্ট্য বলল। তারপরেই কিন্তু সে বলছে, যখন ছাগল রাস্তা দিয়ে যাচ্ছে, সে বলছে ঠাম্মি দেখো কুকুর যাচ্ছে। কারণ কি, তার পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়নি সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে। কখন ক্লিয়ার হবে? তাকে যখন বলা হবে যে দেখ ছাগল কিন্তু ঘাস খাচ্ছে আর কুকুর কি করছে, ঘাস খাচ্ছে না, তাই না? বা ছাগলের দেখো খুব ছোট ছোট শিং রয়েছে কিন্তু কুকুরের শিং নেই। এই যে পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই কিন্তু দুটো প্রাণীকে আলাদা করা হচ্ছে। তো এই যখন পুরোপুরি ধারণাটা গঠন হয় কোনো বিষয়ের প্রতি, তাহলে সেই শিখনটা কি, তার দৃঢ়করণ হচ্ছে, শিখনটা সম্পূর্ণ হয়েছে। বোঝা গেছে? এরপরে দেখো নিয়ম শিখন। এটি প্রকৃতপক্ষে অতি উচ্চমানের শিখন, প্রজ্ঞামূলক শিক্ষা পদ্ধতি। এই জাতীয় শিখনের মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন ধরনের মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পেতে সমর্থ হয়। তার ফলে তার বিভিন্ন পরিস্থিতিতে সেগুলিকে প্রয়োগ করতে পারে। এই ধরনের শিখনের মাধ্যমে শিক্ষার্থী সাধারণ নিয়মাবলীর বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়। অর্থাৎ নিয়ম শিখন কি, ধরো কেউ একজন যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছে কোনো বাচ্চা, এবার তাকে দেয়া হলো একটা ভাষার অঙ্ক। তখন সে কি করবে, যে পূর্বের অভিজ্ঞতাটার দরুন সে কিন্তু ভাষাটা বুঝে পড়ে সেই অঙ্কের সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে। কি কি অ্যাপ্লাই করবে, যেখানে যেটার প্রয়োজন হবে, কোথাও যোগের প্রয়োজন হচ্ছে, কোথাও বিয়োগের প্রয়োজন হচ্ছে, কোথাও ভাগ, কোথাও বা গুণ। তাহলে সে এই নিয়মগুলোর মাধ্যমেই কিন্তু সমস্যাটার সে সমাধান করছে, যার ফলে তার শিখনটা সম্পন্ন হচ্ছে। এরপরে যেটা রয়েছে একদম শেষ পর্যায়ে শিখনের, এখানেও এমসিকিউ। শিখনের সর্বশেষ পর্যায়, গ্রাগনির মতানুসারে শিখনের সর্বোচ্চ শেষ পর্যায় কোনটি? সমস্যা সমাধান শিখন। তো এখানে দেখো সমস্যা সমাধানের শিখনের যে সমস্যা সমাধান হলো এক বিশেষ ধরনের শিখন, যেখানে দেখো আমরা যখন একটা আননোন প্রবলেমের মধ্যে পড়ি, তখন কিন্তু সেই সমস্যাটার কিভাবে সমাধান করব পার্টিকুলার সলভ করতে পারি না, পার্টিকুলার একটা সমাধান আমরা পাই না। আমরা কি করি, বিভিন্ন রকমের আচরণ করি, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি, তারপর দেখছি যেটার মধ্যে দিয়ে ওই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে, তখন কি করি, ওটাকেই ফর্মুলা হিসেবে ব্যবহার করে থাকি। তো গ্যাগনির সমস্যা সমাধান চিন্তন প্রক্রিয়া কিন্তু সর্বোচ্চ স্তর হিসেবে
চিহ্নিত করেছেন। গ্যাগনি কিন্তু এই স্তরটাকেই শিখনের সর্বোচ্চ স্তর বলেই কিন্তু তিনি চিহ্নিত করেছেন। বোঝা গেছে গ্যাগনির শিখন পর্যায়টা? তো এইভাবে তোমরা ছোট্ট ছোট্ট উদাহরণের মাধ্যমে এটা মনে করার চেষ্টা করবে, দেখবে খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের মূলত আমার ক্লাসের বিষয়। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমরা উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো।